হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাইবাস 420 তে আজকে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 21 নম্বর যে সিনেমাটা রয়েছে ক্যাপ্টেন মার্ভেল সেটা সম্পর্কে জানবো। তো যাই হোক, মার্ভেলের যে কয়টা সুপার হিরো রয়েছে, ক্যাপ্টেন মার্ভেলকে তুমি এ পর্যন্ত আমরা মার্ভেলের যতগুলো সুপার হিরোকে দেখেছি তার মধ্যে সবচেয়ে শক্তিশালী সুপার হিরো বলতে পারো। তবে এটা আমি পুরোপুরি নিশ্চিত নই, জাস্ট ওর পাওয়ার দেখে এরকমই মনে হয়েছে আমার কাছে। তো যাই হোক, এর আগে কিন্তু ক্যাপ্টেন মার্ভেলকে আমাদের কখনোই, তো যাই হোক এই সিনেমা সম্পর্কে একটা কথা বলতেই হচ্ছে, আমরা গত যে সিনেমাটা দেখেছিলাম সেই সিনেমার টাইমলাইন ছিল কিন্তু 2019 সাল, বাট এই সিনেমাটার টাইমলাইন কিন্তু হচ্ছে 1995 সাল। এবং তোমরা জানো এই টাইমলাইনের মামলায় ক্যাপ্টেন আমেরিকা হচ্ছে ফার্স্ট সিনেমা, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাহিনী ছিল, আর এটা হচ্ছে মনে করো সেকেন্ড সিনেমা। তারপর 3 নম্বর সিনেমাটি হচ্ছে আয়রন ম্যান। তো এই সিনেমার যে কাহিনীগুলো আমরা দেখবো, এটা হচ্ছে আয়রন ম্যান সিনেমার যে টাইমলাইন ছিল তারও মনে করারও 15-20 বছর আগের কাহিনী, মানে 1995 সালের কাহিনী। আর এই সিনেমাটির আরেকটা মজার ফ্যাক্ট হচ্ছে, অন্যান্য যে সুপার হিরো সিনেমা রয়েছে তুলনামূলকভাবে এই সুপার হিরো সিনেমাতে খরচ একটু কম হয়েছে, মানে 1500 কোটি টাকা, বাট বক্স অফিসে আয় করেছে প্রায় 11,500 কোটি টাকা। তো বুঝতেই পারছো হিউজ পরিমাণ লাভ করেছে। আর অন্যান্য সবগুলো মার্ভেল সিনেমার মতো এই সিনেমারও স্টোরি লাইন অনেক ইন্টারেস্টিং। তো বাড়তি কোনো কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাবো। বাট যদি কোনো বিজ্ঞাপন থাকে, আমি নিশ্চিত নই বিজ্ঞাপন আছে কিনা, যদি থাকে তাহলে প্লে হয়ে যাবে, তোমরা ওটা স্কিপ করে যেতে পারবে। তো বিজ্ঞাপন থাকলে আমি প্লে করে দিচ্ছি, তা না হলে মূল ভিডিও চালু হবে। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো এই সিনেমার কাহিনী শুরু হয় 1995 সাল থেকে, যেখানে আমরা ক্যারল ডেনভার্স নামে একটা মহিলাকে দেখতে পাই, মানে এই সিনেমার মূল চরিত্র ক্যাপ্টেন মার্ভেলকে। আর সে বর্তমানে হালা নামের একটা গ্রহে ক্রি সাম্রাজ্যে রয়েছে। তবে এই মুহূর্তে তার কোনো নিজস্ব স্মৃতিশক্তি নেই, সে পূর্বের সবকিছু ভুলে গিয়েছে। তবে এখানে উল্লেখ্য, ক্যারল তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেললেও সে তার স্বপ্নে অতীতের কিছু ঘটনা বারবার দেখতে পেত, কিন্তু কোনোভাবেই তার স্বপ্নের মানে সে উদ্ধার করতে পারতো না। তো আমরা সবাই জানি যে ওর নাম ক্যারল, বাট এই গ্রহে ওর নাম হচ্ছে ভার্স, মানে সবাইকে ভার্স বলে ডাকে। আর তারপর আমরা এই সিনেমার আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম হচ্ছে ইয়ন রোগ। আর সে মূলত ক্যারলকে কমান্ডো ট্রেনিং দেয় এবং তার গার্ডেন হিসেবে কাজ করে। এবং ক্যারল যখন তাকে তার এই স্বপ্নের কথা বলে যায়, মাঝে মাঝে এরকম স্বপ্ন দেখতে পাই, তখন ইয়ন রোগ তাকে বলে তোমার এইসব স্বপ্নগুলো ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ এইসব স্বপ্ন বা স্মৃতি আমাদেরকে দুর্বল বানিয়ে দেয়। আর তারপর দেখা যায় ইয়ন রোগ ক্যারলকে নিয়ে হাজির হয় তাদের প্ল্যানেটের যে সুপ্রিম ইন্টেলিজেন্ট নামের একটা এআই রয়েছে, যে পুরো প্ল্যানেটটাকে কন্ট্রোল করে। মানে এক কথায় বলতে পারো ওদের দেশের রাজা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো সেখানে যখন ক্যারলকে নিয়ে যাচ্ছিল ইয়ন, তখন সে তাকে জানায় যে সুপ্রিম ইন্টেলিজেন্ট যেহেতু একটা এআই, তার নিজস্ব কোনো আকার নেই, তো সে এক একজনের সামনে এক এক রূপে আসে। তো সে তোমার সামনে হয় তোমার নিজের কোনো প্রিয়জনের রূপে আসতে পারে, কিংবা শত্রুর রূপে আসতে পারে। আসলে তোমার ব্রেনে যার কথা সবচেয়ে বেশি থাকবে তার রূপে সুপ্রিম লিডার তোমার সামনে এসে হাজির হবে। কিন্তু এখানে আবার একটা নিয়ম রয়েছে, সুপ্রিম ইন্টেলিজেন্ট বা সুপ্রিম লিডার যার সামনে যে রূপে আসুক না কেন, এই কথা ক্রিবাসীরা কখনোই কাউকে বলে না। তো যাই হোক, এরপর ক্যারল যখন সুপ্রিম ইন্টেলিজেন্সের সামনে উপস্থিত হয়, তখন সে খুবই পরিচিত একটা রূপকে দেখতে পায়। আর এই রূপটাকে সে স্বপ্নে বহুবার দেখেছে, কিন্তু যেহেতু তার স্মৃতিশক্তি চলে গিয়েছে, যার জন্য ওই রূপটা কে, তার নাম কি, ওর সাথে ক্যারলের কি সম্পর্ক ছিল, কিছুই ক্যারলের মনে নেই। তো এর জন্য ক্যারল করে কি, ওই সুপ্রিম ইন্টেলিজেন্সের কাছে জানতে চায়, আপনার চেহারা আমার খুব পরিচিত, কিন্তু আমি কিছুতেই আপনাকে মনে করতে পারছি না, আপনার সাথে আমার কি কোনো সম্পর্ক রয়েছে? তো এই কথা শুনে সুপ্রিম ইন্টেলিজেন্স তাকে জানায় তোমার আবেগ নিয়ন্ত্রণ করে রাখা উচিত এবং নেক্সট মিশনে যাওয়ার জন্য এখনই প্রস্তুতি নাও। তো অ্যাকচুয়ালি ক্যারলকে অর্ডার দেওয়া হয় স্ক্রুলস নামের কিছু এলিয়েন রয়েছে, তাদের সাথে লড়াই করতে হবে, কারণ যুগ যুগ ধরে এই ইউনিভার্সের বিভিন্ন প্ল্যানেট ওই এলিয়েনরা নাকি ধ্বংস করে আসছে। তো যাই হোক, সুপ্রিম ইন্টেলিজেন্টের কাছ থেকে আদেশ পাওয়ার পরই ওরা করে কি ওদের সাথে আরো কিছু ক্রি যোদ্ধাদের নিয়ে একটা টিম বানিয়ে রওনা হয় টোরভা নামের একটা প্ল্যানেটের উদ্দেশ্যে। আর এই যোদ্ধাদের মধ্যে আমরা একজনকে দেখি যার নাম হচ্ছে কোরা। তাকে কিন্তু আমরা গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির পার্ট 1-এ মূল ভিলেন রোনানের সাথে দেখেছিলাম। তবে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি কিন্তু বর্তমান যে ঘটনা চলছে তার থেকে আরো 25 বছরের পরের টাইমলাইন আর কি। তো যাই হোক, এরপর এই টিমের যে মেইন লিডার ওন রোগ, সে সকলকে জানায় এই মিশনে আমাদের মূল উদ্দেশ্য হলো ওই গ্রহে আমাদের গুপ্তচর সোলার আটকা পড়ে রয়েছে। আর যেহেতু
স্ক্রালরা ওই গ্রহে আক্রমণ করেছে, ওকে আমরা অক্ষত অবস্থায় আমাদের গ্রহে ফিরিয়ে নিয়ে আসবো। আর এখানে টিম লিডার সবাইকে স্ক্রালদের সম্পর্কে একটা ভয়ঙ্কর তথ্য দেয়, সেটা হচ্ছে ওরা যে কোনো সময় যে কারো রূপ ধারণ করতে পারে। তো ওরা চাইলে কিন্তু আমার উপর তোমার সামনে আসতে পারে, তো এর জন্য তোমাদের প্রচুর সতর্ক থাকতে হবে। তো যাই হোক, এরপর যখন ওরা সবাই প্ল্যানেটে পৌঁছায় এবং তারা সকলেই ওই গুপ্তচর সোলারের সিগন্যালের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু এরই মধ্যে স্ক্রুলরা করে কি ক্রিদের উপর আক্রমণ শুরু করে দেয়। আর এই লড়াইয়ের মাঝেই স্ক্রুলদের যে লিডার তালস, সে করে কি ক্যারলকে বন্দী বানিয়ে তাদের স্পেসশিপে নিয়ে আসে। আর তারপর একজন স্ক্রাল বা স্ক্রুল বিজ্ঞানী করে কি ক্যারলের ব্রেন স্ক্যান করে জানতে পারে যে ক্যারল তো আসলে স্ক্রি গ্রহেরই না, ও পৃথিবীর একজন মানুষ। তো এই কথা আমরা বুঝতে পারি যে আমাদের ক্যারল অ্যাকচুয়ালি পৃথিবীর বাসিন্দা ছিল, কিন্তু বর্তমানে সেই ক্রিদের সাথে বসবাস করছে এবং তার পূর্বের স্মৃতি কোনো কিছুই মনে নেই। তো যাই হোক, এখানে ওই স্ক্রালদের যে বিজ্ঞানী রয়েছে সে বলে যে আমরা যে জিনিসের সন্ধান করছি সেটা তো ক্যারলের স্মৃতির মধ্যে রয়েছে। আর তখন এখানে আরো বেশ কিছু তথ্য রিভিল হয়, সেটা হচ্ছে ক্যারল অ্যাকচুয়ালি আমেরিকান এয়ারফোর্সের পাইলট ছিল। আর তখন সে ডক্টর ওয়েন্ডি লৌসন নামের একজন মহিলার আন্ডারে প্রজেক্ট পেগাসাস নিয়ে কাজ করছিল। আর এই প্রজেক্টে ডক্টর ওয়েন্ডি লৌসন একটা লাইট স্পিড ইঞ্জিন বানানোর চেষ্টা করছিল, যেটা পুরো ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী একটা ইঞ্জিন হতো। আর এই স্ক্রুলরা মূলত ওই লাইট স্পিড ইঞ্জিনেরই খোঁজই চালাচ্ছিল। তো যাই হোক, স্ক্রুলরা এখানে ক্যারলের স্মৃতি স্ক্যান করে ওই প্রজেক্ট পেগাসাস সম্পর্কে জানতে পারলো বা ওই লাইট স্পিড ইঞ্জিন সম্পর্কে জানতে পারলো ওটা কোথায় রয়েছে বা ওটা সম্পর্কে বিস্তারিত কিছু জেনে ওঠার আগেই ক্যারলের হুঁশ ফিরে আসে এবং সে ওদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। এবং এখানে কিন্তু আমরা ক্যারলের অনেক সুপার পাওয়ার দেখতে পাই এবং সে তার সুপার পাওয়ারের সাহায্যে বাকি স্ক্রোলদের মেরে খুব সহজে ওদের এয়ারক্রাফট থেকে একটা ছোট্ট স্পেসশিপ নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু বাইরে বেরোনোর কিছুক্ষণ পরে ক্যারলের স্পেসশিপটা ক্র্যাশ করে সোজা এসে পড়ে হচ্ছে আমাদের পৃথিবীতে। কিন্তু ক্যারলের পেছনে পেছনে কিছু স্ক্রুলরা পৃথিবীতে চলে আসে। আর যেহেতু ওরা যে কারো রূপ ধারণ করতে পারে, এজন্য ওরা পৃথিবীতে এসেই করে কি পৃথিবীর সুন্দরী সুন্দরী মেয়েদের রূপ নেয় আর কি, ছদ্মবেশ ধারণ করে, যাতে ওরা ক্যারলকে ধরে বাকি ইনফরমেশন গুলো জোগাড় করতে পারে। আর এখন তোমার বোঝার সুবিধার্থে একটা কথা আমি বলি, অ্যাকচুয়ালি হয়েছে কি ক্যারলের ব্রেনে কিন্তু ওই লাইট স্পিড ইঞ্জিন বা ওই প্রজেক্ট পেগাসাসের সকল তথ্য রয়েছে, মানে পূর্বের সকল স্মৃতি রয়েছে, বাট ক্যারলের ওটা মনে নেই। কিন্তু ওরা যখন ব্রেন স্ক্যান করেছে ওই তথ্যগুলো ওরা পেয়েছে আর কি। তো যাই হোক, এদিকে ক্যারল যখন পৃথিবীতে পৌঁছায় তখনও করে কি ওর যে কমান্ডো রয়েছে ইয়নরোগ, তার সাথে যোগাযোগ করে এবং তাকে তার বর্তমান লোকেশন জানিয়ে দেয় যে আমি এখন পৃথিবীতে রয়েছি, যেটার কোড নাম হচ্ছে ওদের কাছে প্ল্যানেট C53। আর এর সাথে ক্যারল এটাও জানায় যে স্ক্রুলরা এখন ডক্টর ওয়েন্ডি লৌসন নামের একজন সায়েন্টিস্টের খোঁজ করছে, যার কাছে লাইট স্পিড ইঞ্জিনের থিওরি রয়েছে। তো যে করেই হোক ওই বিজ্ঞানী ওয়েন্ডি লৌসনকে আমাকে খুঁজে বের করতে হবে। তো এই কথা শুনে ইয়নরোগ ক্যারলকে জানায় তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট কালদের এড়িয়ে চলো, কোনোভাবে ওদের হাতে ধরা পড়ো না, যত দ্রুত সম্ভব আমরা তোমার কাছে আসছি। কিন্তু এসবের মাঝে সেখানে সে হাজির হয় শিল্ডের এজেন্ট নিক ফিউরি। আর বুঝতেই পারছো এটা যেহেতু 1995 সালের টাইমলাইন, তো এখানে আমরা নিক ফিউরিকে অনেক ইয়ং অবস্থায় দেখতে পাই। আর নিক ফিউরি যেহেতু শিল্ডের এজেন্ট আর এখানে একটা স্পেসশিপ এসে পড়েছে, সেটা ডিটেক্ট করে হয়তো এখানে নিক ফিউরি এসেছে আর কি। তাছাড়া তার কোনো যুক্তি নাই যে এখানে ক্যারল আসলে এখানে হুট করে নিক ফিউরি কই থেকে আসবে। তো নিক ফিউরি সেই ক্যারলকে তার পরিচয় দেয় যে আমি একজন শিল্ডের এজেন্ট, আর তারপর সে ক্যারলের পরিচয় জানতে চায়। তো ক্যারল তখন জানায় যে আমি হালা গ্রহের ক্রিস সাম্রাজ্যের একজন স্টার ফোর্সের যোদ্ধা, মানে আমাদের দেশে বলা হয় এয়ারফোর্স, ওদের দেশে বলা হয় স্টার ফোর্স আর কি। আর তার সাথে নাম বলে যে আমার নাম হচ্ছে ভার্স। তো নিক ফিউরি তখন জানতে চায় তুমি এখানে কিসের জন্য এসেছো। তো তখন ক্যারল জানায় যে এখানে স্ক্রাল নামের কিছু বহুরূপী এলিয়েন এসেছে এবং আমি ওইসব এলিয়েনদের ধরতে এসেছি। কিন্তু ওদের এইসব কথাবার্তার মধ্যেই হঠাৎ করে একটা স্ক্রাল করে কি ওদের উপর আক্রমণ করে, যার ফলে ক্যারল সঙ্গে সঙ্গে স্ক্রালের পিছু নেয় এবং একটা ট্রেনের মধ্যে গিয়ে অবস্থিত হয়। আর তারপর যখন ক্যারল ওই ট্রেনের মধ্যে যায় সে একটা বৃদ্ধা মহিলাকে দেখতে পায় এবং বৃদ্ধা মহিলাকে দেখে ওর সন্দেহ হয়, কারণ ওকে ওর স্ক্রাল মনে হচ্ছিল এবং আক্রমণ করে বসে। তো প্রথমে বাকি সব যাত্রীরা অবাক হয়ে যায় যে এরকম বৃদ্ধা মানুষকে মারছে কেন, কিন্তু একটু পরে দেখা যায় যে ওটা আসলে স্ক্রাল ছিল, বৃদ্ধ কোনো মানুষ নয়। এবং ওই ফাইটের মধ্যে স্ক্রালটি করে কি ক্যারলের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু পালিয়ে গেল ওই স্ক্রালের কাছে যে একটা ডিভাইস ছিল সেই ডিভাইসটি ক্যারল পেয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় নিক ফিউরি আর তার সবচেয়ে খাস এজেন্ট কলসন একটা গাড়ি করে ওই ট্রেনটির পিছু নেওয়ার সময় হঠাৎ করে নিক ফিউরির কাছে তার খাস লোক এজেন্ট কলসনের কল আসে। তো ফিউরি তখন বুঝে যায় তার মানে আমার সাথে যে কলসন সেজে রয়েছে এটা একটা বহুরূপী স্ক্রালস হবে। তো এটা বুঝতে পেরেই তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর এই ফাইটের মধ্যেই তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো যাই হোক, এই অ্যাক্সিডেন্টের ফলে আমরা দেখতে পাই নিক ফিউরির পক্ষে যেহেতু পরিচালক রয়েছে এই জন্য তার সামান্য আঘাত লাগলেও ওই বহুরূপী যে স্ক্রালটা ছিল সে ওখানেই মারা যায়। তবে এখানে আমি একটা কথা বলে নিচ্ছি, এই এলিয়েন্টের নাম অ্যাকচুয়ালি স্ক্রাল না স্ক্রুল না স্ক্র্যাল, যেটা আমি নিশ্চিত নই, কারণ এখানে স্ক্রাল লেখা রয়েছে। তবে আমার কাছে মনে হয় না এটা একটা ম্যাটারও, কারণ তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই স্ক্রালটির ডেড বডি ওরা শিল্ডের হেডকোয়ার্টারে নিয়ে আসে এবং ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে। আর তখন ওরা বুঝতে পারে যে ক্যারল একদম ঠিক কথাই বলেছিল যে এগুলো অ্যাকচুয়ালি এলিয়েন এবং এর সাথে তারা ভয় পেয়ে যায় যে এর সংখ্যায় কতগুলো এসেছে, কারণ পৃথিবীর জন্য এলিয়েন গুলো থ্রেট হতে পারে। কিন্তু এটা দেখার পরে নিক ফিউরির যে বস রয়েছে তাকে উল্টো আদেশ দেয় তোমরা ক্যারলকে ধরো এবং ওকে দ্রুত ধরে নিয়ে আসো। তো এটা শুনে আমাদের সবার কাছে একটু ব্যাপারটা উইয়ার্ড লাগে যে এলিয়েনদের চেয়ে ক্যারলকে ধরার জন্য এত ইন্টারেস্ট কেন। তো অ্যাকচুয়ালি হয়েছে কি স্ক্রালদের যে লিডার তালস সে মূলত নিক ফিউরির বসকে গুম করে দিয়ে ও নিজে ওই জায়গাটা নিয়েছে। তো এর মানে হচ্ছে তালস শিল্ডকে ইউজ করে ক্যারল পর্যন্ত পৌঁছাতে চাচ্ছিল যাতে তারা বাকি সব ইনফরমেশন খুব সহজে জোগাড় করতে পারে। আর এদিকে আমরা দেখি ক্যারল ওই স্ক্রালদের কাছ থেকে যে ডিভাইসটি পেয়েছিল সেটা
সেটা স্ক্যান করে বুঝতে পারে যে সেটাতে তারই কিছু স্মৃতি সংরক্ষিত করা রয়েছে। আর ওখান থেকে সে প্রজেক্ট পেগাসাস সম্পর্কে জানতে পারে। আর তারপর সে এই প্রজেক্ট পেগাসাস কি এটা নিয়ে আরো ডিটেলস জানার জন্য ইন্টারনেট ঘাটাঘাটি করে। আর এরই মাঝে আবারও ক্যারলের সাথে নিক ফিউরির দেখা হয়ে যায়। তো ক্যারল তখন নিক ফিউরির কাছে এই প্রজেক্ট পেগাসাস সম্পর্কে জানতে চায়। আর এই প্রজেক্ট পেগাসাস যেহেতু শিল্ডেরই একটা প্রজেক্ট ছিল, তো এর জন্য নিক ফিউরি ওই প্রজেক্ট সম্পর্কে কিছু জানতো। তো এই কারণে নিক ফিউরি করে কি ক্যারলকে সঙ্গে নিয়ে সোজা হাজির হয় একটা মার্কিন বিমান ঘাঁটিতে, যেখানে আজ থেকে 5 বছর আগে ওই প্রজেক্ট পেগাসাস নিয়ে কাজ চলছিল। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, নিক ফিউরি এখন যে শিল্ডের প্রধান হয়েছে তখন কিন্তু নিক ফিউরি ওই পজিশনে ছিল না, তখন সে জাস্ট একটা এজেন্ট ছিল, অত ক্ষমতাদার ছিল না। তো যাই হোক, নিক ফিউরি তখন সেখানের অফিসারদের গিয়ে নিজের পরিচয় দেয় যে আমি শিল্ডের এজেন্ট আর আমরা বিজ্ঞানী ডক্টর ওয়েন্ডি লৌসনের সাথে দেখা করতে এসেছি। কিন্তু এখানে উল্লেখ্য, ডক্টর ওয়েন্ডি লৌসন আজ থেকে প্রায় 5 বছর আগে মারা গিয়েছে, কিন্তু এটা তার নিক ফিউরিরা জানতো না। কিন্তু অফিসার যেহেতু জানতো, অফিসারের সন্দেহ হয় এবং অফিসার ওদের একটা রুমে অপেক্ষা করতে বলে সেখানে লক করে রাখে। আর ওখানে যখন নিক ফিউরি আর ক্যারল অনেকক্ষণ বন্দী থাকে, ওরা বুঝতে পারে তার মানে আমরা কোনো ভুল করে ফেলেছি আর এই কারণে আমাদের এখানে আটকে রাখা হয়েছে। তো এর জন্য নিক ফিউরি করে কি ওর সাথে যে একটা পেজার রয়েছে, আর এই পেজার গুলো মূলত গোয়েন্দারা ইউজ করে গোপন সংকেত পাঠানোর জন্য আর কি, এবং এটার সিগন্যাল কোনোভাবেই ট্র্যাক করা যায় না বা আটকানো যায় না। তো নিক ফিউরি ওই পেজারের সাহায্যে শিল্ডের কাছে বিপদের ব্যাপারটা জানিয়ে দেয়, যাতে দ্রুত ওদেরকে উদ্ধার করার জন্য এখানে শিল্ড থেকে লোক আসে। আর এরপর নিক ফিউরি করে কি ওই রুমের ভেতর যে জিনিসপত্র রয়েছে সেটার সাহায্যে তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে রুমটা আনলক করে ফেলে। আর তারপর তারা গিয়ে উপস্থিত হয় ওই বিল্ডিং এর ইনফরমেশন স্টোরেজে, এবং সেখানে তারা বেশ কিছু ফাইল চেক করার পরে পেগাসাসের ফাইলটাও পেয়ে যায়। আর এটা খুবই ক্লাসিফাইড বা খুবই গোপনীয় একটা ফাইল ছিল। তো ওই ফাইল যখন ক্যারল বের করলো তো পুরো টাস্কি খেয়ে যায় যে ডক্টর ওয়েন্ডি লৌসন আসলে এই পৃথিবীরই মানুষ ছিল না, সেও হালা গ্রহের একজন ক্রি এলিয়েন ছিল। মানে পৃথিবীর বাইরে যে থাকে তারাই তো এলিয়েন, সে দেখতে মানুষের মতো হোক বা যার মতোই হোক। আর এখানে তারা আরেকটা জিনিস জানতে পারে যে ডক্টর ওয়েন্ডি লৌসনকে মার্ভেল ডাক নামে ডাকা হতো, এবং আজ থেকে 5 বছর আগে সেই প্রজেক্ট পেগাসাসের মাধ্যমে একটা লাইট স্পিড ইঞ্জিন তৈরি করার চেষ্টা করছিল। আর ওই লাইট স্পিড ইঞ্জিনের টেস্ট পাইলট ছিল হচ্ছে ক্যারল ডেনভার্স আর মারিয়া র্যাম্বো নামের দুজন পাইলট। কিন্তু এরপর তারা যখন সফলভাবে ওই লাইট স্পিড ইঞ্জিন দিয়ে একটা স্পেসশিপ তৈরি করে এবং সেটা যখন চেক করার জন্য যায়, তখনই তাদের প্লেনটা ক্রাশ হয়ে যায় এবং ওখানেই ক্যারল এবং ডক্টর ওয়েন্ডি লৌসন মারা যায়। কিন্তু শুধুমাত্র মারিয়া র্যাম্বো এই ঘটনা থেকে প্রাণে বেঁচে গিয়েছিল, কারণ ওই ইঞ্জিনটা যখন টেস্ট করা হয়েছিল সে ওই স্পেসশিপে ছিল না। আর এই ঘটনার পর থেকে শিল্ড এই প্রজেক্টকে পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছিল, এমনকি এই প্রজেক্টের সকল তথ্য লুকিয়ে ফেলা হয়েছিল অজানা কারণে। আর তারপর এখানে ফাইল চেক করতে করতে ক্যারল বেশ কিছু ছবি পায়, যার মধ্যে ক্যারল নিজের ছবিও দেখতে পায়। আর তখন ও পুরো শক হয়ে যায় আর বুঝতে পারে যে না, আমি তো পৃথিবী নিবাসী, আমি হালা গ্রহের কোনো ক্রিজাতীয় এলিয়েন নই, এবং আমি আমেরিকান এয়ারফোর্সের একজন পাইলট ছিলাম। তো ক্যারল যখন এই ফাইলগুলো চেক করছিল, ঠিক তখনই ফিরির যে পেজার রয়েছে সেখানে একটা মেসেজ আসে যে শিল্ডের কর্মকর্তারা এখানে চলে এসেছে তাদেরকে উদ্ধার করার জন্য। তো এর জন্য সে ক্যারলকে ভেতরে রেখে বাইরে বেরিয়ে আসে তার বসের সাথে দেখা করার জন্য। তো বস প্রথমেই নিককে বলে, ক্যারলকে কি পেয়েছো? নিকোলাস জোসেফ ফিউরি। তো এই নাম শুনে নিক তো পুরো টাস্কি খেয়ে যায়, কারণ যেহেতু ওদের খুব ক্লাসিফাইড মিশন, মানে ওরা যেহেতু গোয়েন্দা, ওদের অরিজিনাল নাম কেউ জানে না। মানে নিক ফিউরিকে সবাই এখানে নিক ফিউরি নামে জানে, ওর যে অ্যাকচুয়াল নামটা এই তথ্যটা কারো কাছেই নেই। তো এই কারণে নিক খুব সহজে বুঝতে পারে যে তার এখানে যে বসটা রয়েছে সেই মূলত একজন স্কার্ল। আবার অন্যদিকে ক্যারলও তো পুরোপুরি বুঝতে পেরেছে যে এতদিনের স্বপ্নে ডক্টর ওয়েন্ডি লৌসনকেই দেখে এসেছে, আর সে নিজে একজন ক্রি এলিয়েন, এবং তার কাছে খুব অবাক লাগে সে কেন এই পৃথিবীতে এসে একটা লাইট স্পিড ইঞ্জিন তৈরি করতে চাইবে। আর তখনই তার কমান্ডার ইয়ন রোক তার সাথে যোগাযোগ করে এবং ক্যারলকে বলে, তুমি কোথায় রয়েছো, দ্রুত এখানে আসো। কিন্তু ক্যারল উল্টো জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা কি আমার কাছ থেকে কোনো কিছু লুকিয়েছো? তোমরা এতদিন বলে এসেছো যে আমি একজন ক্রি, কিন্তু আমি তো নিশ্চিত হয়ে গিয়েছি আমি কোনোভাবেই ক্রি জাতির নই, আমি পৃথিবীর মানুষ। আর এদিকে যখন আমাদের দেখানো হয়, আমরা দেখতে পাই নিক ফিউরি আর তার বসের মধ্যে ফাইট শুরু হয়ে গিয়েছে, কারণ নিক ফিউরির বস তো মন পড়তে পারে, তো সেও বুঝে গিয়েছিল যে নিক ফিউরি আমার আসল পরিচয় জেনে গিয়েছে। তো এখানে আমরা দেখতে পাই স্কালের সাথে নিক ফিউরি কিন্তু পেরে ওঠে না। তো স্কাল যখন নিক ফিউরিকে একবারে মেরেই ফেলবে, তখনই এখানে ক্যারল চলে আসে এবং ক্যারল মনে করো নিক ফিউরিকে বাঁচে সেখান থেকে একটা জেট নিয়ে পালিয়ে যায়। আর কিছু দূর যাওয়ার পরে ওই জেটের মধ্যে তারা ব্রোজ নামের একটা কিউট বিড়ালকে দেখতে পায়। তবে এখানে উল্লেখ্য এটা কোনো সাধারণ বিড়াল ছিল না, এটা জাস্ট বিড়ালের ছদ্মবেশে রয়েছে, কিন্তু এটা ভয়ঙ্কর একটা এলিয়েন আর কি। আর এদিকে ক্যারল নিক ফিউরিকে জানায় ওই প্রজেক্ট পেগাসাস নিয়ে আমরা যদি আরো বিস্তারিত জানতে চাই, আমাদেরকে মারিয়া র্যাম্বোর কাছে যেতে হবে, কারণ ওই মিশনে আমি ক্রি গ্রহের মার্ভেল ডক্টর ওয়েন্ডি লৌসন এবং মারিয়া র্যাম্বো ছিলাম। আর আমার যেহেতু স্মৃতি নেই এবং ডক্টর যেহেতু মারা গিয়েছে, একমাত্র মারিয়ার কাছ থেকে আমরা সম্পূর্ণ তথ্যটা পেতে পারি। তো যাই হোক, এরপর যায় হচ্ছে মারিয়া র্যাম্বোর বাড়িতে। তো মারিয়া তো ক্যারলকে দেখে পুরো মনে করে যে শকড হয়ে যায়, ও বিশ্বাসই করতে পারছিল না যে ওর বান্ধবী এখনো বেঁচে রয়েছে, কারণ আজ থেকে 5 বছর আগে যখন ওই লাইট স্পিড ইঞ্জিনের স্পেসশিপটা চেক করতে গিয়েছিল, তখন ওয়েন্ডি লৌসন এবং ক্যারল দুজনেই মারা গিয়েছিল। আর ওরা সবাই এটা এতদিন ধরে জানতো, কিন্তু ক্যারল যে এখনো বেঁচে রয়েছে এটা দেখতে পেয়ে মারিয়া পুরো অবাক হয়ে যায়। কিন্তু ক্যারল মারিয়াকে মনে করতে পারে না, কারণ ক্যারলের তো কোনো স্মৃতিশক্তি নেই। আর তখন মারিয়া আর তার মেয়ে দুজনে মিলে ক্যারলকে অতীতের কিছু ছবি দেখায় এবং ওর ব্যবহার করা বেশ কিছু জিনিসপত্র দেখিয়ে স্মৃতি ফেরানোর চেষ্টা করে। কিন্তু তখনই এখানে এসে হাজির হয় স্কালদের লিডার তালোস। তো ক্যারলকে দেখে সঙ্গে সঙ্গে ওর ক্ষমতার সাহায্যে ওর সাথে লড়াই করার জন্য অগ্রসর হয়, কিন্তু তালোস তখন জানায়, দেখবো না আমি তোর সাথে লড়াই করতে আসি নাই,
আমি তোর কাছ থেকে কিছু সাহায্য চাইতে এসেছি। তো এরপরেই তালস তাকে জানায় প্রজেক্ট পেগাসাসের যে লাইট স্পিড ইঞ্জিনটা তৈরি হয়ে গিয়েছিল এবং ওই স্পেসশিপটা যখন ধ্বংস হয়েছিল তখন ওই স্পেসশিপের ব্ল্যাক বক্স থেকে আমি একটা ভয়েস রেকর্ডিং উদ্ধার করেছিলাম। ব্ল্যাক বক্স মানে হচ্ছে মানে যে কোনো জাহাজ যে কোনো বিমানে একটা ব্ল্যাক বক্স থাকে, কোনো দুর্ঘটনা ঘটার আগে তারা ওটা রেকর্ড করে দেয় যাতে তদন্তের সময়টা কাজে লাগে যে কিভাবে কি হয়েছিল তারা জানতে পারে। তো ওই ব্ল্যাক বক্সে নাকি ক্যারল ডেনভারের ভয়েস ছিল, মানে আমাদের এই ক্যারলের ভয়েস ছিল। তো এখানে স্কালদের লিডার তালস বলে আমি চাই তুমি ওই ভয়েস রেকর্ডিংটা শোনো এবং তুমি কি বলেছিলে সেই জিনিসটা ডিকোড করতে আমাদের সাহায্য করো। তো এখানে আমরা দেখতে পাই ব্রোজ নামে সেই বিড়ালটি আসে, কিন্তু বিড়ালটিকে দেখেই তালস খুব ভয় পেয়ে যায় এবং বলে এটা এখানে এলো কিভাবে। কিন্তু তখন বাকি সবাই তালসের উপর হাসাহাসি করতে শুরু করে, কারণ সবাই মনে করে যে একটা বিড়াল দেখে ভয় পেয়ে গেল। কিন্তু তখন তালস জানায় তোমাদের কোনো আইডিয়া নেই এটা কত ভয়ঙ্কর একটা বিড়াল। এগুলোকে বলা হয় হচ্ছে ফ্লার্কেন, এটা খুবই শক্তিশালী একটা এলিয়েন। তো যাই হোক এখনো পর্যন্ত এই বিড়ালকে আমরা কিউট হিসেবে দেখেছি, ওর কোনো শক্তি আমরা দেখিনি, আমরা আদৌ জানি না এই সিনেমাতে দেখতে পাবো কিনা। তো যাই হোক এরপর তালস করে কি ওর কাছে সেই ব্ল্যাক বক্সটা দেয় যেটার মধ্যে আমাদের ক্যাওলের ভয়েস রয়েছে, মানে ওই স্পেসশিপটা ধ্বংস হওয়ার আগে রেকর্ড করেছিল। তো ওই ভয়েসটা যখন আমাদের ক্যাওল শুনতে শুরু করে তখনই ক্যাওলের অতীতের সমস্ত স্মৃতি ফিরে আসে। তো আমরা দেখতে পাই 5 বছর আগে যখন ওরা 3 জন মিলে ওই লাইফ স্পিড ইঞ্জিনের টেস্ট ড্রাইভ নিচ্ছিল, হঠাৎ করে একটা অজানা স্পেসশিপ ওদের স্পেসশিপের উপর হামলা করে আর তারপরে ওদের প্লেনটি মাটিতে ক্র্যাশ করে পড়ে যায়। আর এরপর ক্যারল যখন আহত ডক্টর লওসনকে ওই স্পেসশিপ থেকে উদ্ধার করে তখন সে দেখতে পায় তার রক্ত নীল। তো এটা দেখেই তো ক্যারল পুরো অবাক হয়ে যায় এবং বলে আপনার রক্ত এভাবে নীল হলো কিভাবে। তো তখন ডক্টর ওয়েন্ডি লওসন তাকে আসল পরিচয় দেয় যে সে এই পৃথিবীর কেউ নয়, সে হালা প্ল্যানেটের ক্রি জাতীয় মানুষ এবং তার আসল নাম হচ্ছে মার্ভেল। মানে ডক্টর ওয়েন্ডি লওসন সে পৃথিবীতে আসার পর এই নামটা নিয়েছিল আর এবং সে পৃথিবীতে এসেছিল একটা কারণে যাতে সে নিশ্চিন্তে পৃথিবীর টেকনোলজি ইউজ করে ওই লাইট স্পিড ইঞ্জিনের আইডিয়াটাকে সাকসেসফুল করতে পারে। আর তার মেইন প্ল্যান ছিল ওই লাইট স্পিড ইঞ্জিনটা বানিয়ে কালদের ওটা গিফট করবে যাতে ক্রিদের হাত থেকে তারা সুরক্ষিত থাকতে পারে। কিন্তু এই খবরে যখন তার নিজস্ব জনগোষ্ঠী ক্রিরা যখন জানতে পারে তখন তারা ডক্টর ওয়েন্ডি লওসন বা মার্ভেলের উপরে আক্রমণ শুরু করে দেয়। আর এখানে আমরা দেখতে পাই ডক্টর লওসন আহত অবস্থাতেই কোনোভাবে সামনে থাকা ওই লাইট স্পিড ইঞ্জিনটাকে নষ্ট করে দেয় যাতে ওটা তাদের যে গ্রহের জাতি ক্রি জাতির হাতে না পড়ে, কারণ ওই ক্রি জাতির হাতে পড়লে তারা আরো বেশি উন্মাদ হয়ে পড়বে এবং আরো বেশি ধ্বংসযজ্ঞ চালাবে। কিন্তু ইঞ্জিনটা ধ্বংস করার আগেই ইয়নরক সেখানে পৌঁছে যায় এবং ডক্টর মার্ভেলকে হত্যা করে ফেলে। আর তখন পাশে থাকা কেবল এই সকল দৃশ্য দেখছিল আর সেও পুরো বিষয়টা বুঝতে পেরে ওই লাইট স্পিড ইঞ্জিনটিতে গুলি করে এবং ওই ইঞ্জিনটা পুরোপুরি ধ্বংস করে দেয়। কিন্তু তখনই ওই ইঞ্জিনের ধ্বংসাবশেষ থেকে একটা এনার্জি ওয়াভ আসে এবং পুরো এনার্জি ওয়াভটা ক্যারলের শরীরের ভেতর সে প্রবেশ করে আর এখান থেকেই মূলত আমাদের ক্যারল সুপার পাওয়ার পেয়েছে, কিন্তু এর সাথে সে তার স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছে। তো যাই হোক এখানে ক্যারল যখন অজ্ঞান হয়ে যায় এবং উনরক যখন দেখতে পায় ক্যারল বেঁচে রয়েছে এবং ওই লাইট স্পিডের পুরো এনার্জি তার শরীরের ভেতরে প্রবেশ করেছে, তো এই জন্য সে তখনই করে কি ক্যারলকে সঙ্গে সঙ্গে তাদের প্ল্যানেট হারাতে নিয়ে যায়। অ্যাকচুয়ালি এখানে ওয়ানরকের প্ল্যান ছিল যেহেতু ক্যারলের কাছে এই সুপার পাওয়ারটা গিয়েছে, এই সুপার পাওয়ার ইউজ করে তারা ক্যারলকে অস্ত্রের মতো ব্যবহার করবে। তো এই জন্য তারা ক্যারলকে তাদের গ্রহে নেওয়ার পরে তার একটা আলাদা নাম দেয় যে নামটা ছিল হচ্ছে ভার্স। এমনকি ওর শরীরের যে রক্ত ছিল সেই রক্তের কালারটাও চেঞ্জ করে দেয় যাতে ক্যারল যখন তার রক্ত দেখে সে তার রক্ত নীল কালারের দেখবে। আর এছাড়াও তারা ক্যারলের বডিতে একটা বিশেষ ধরনের হাইটেক চিপ লাগিয়ে দিয়েছিল যাতে খুব সহজে তারা ক্যারলকে কন্ট্রোলে রাখতে পারে, কারণ তাদের কাছে মনে হয়েছিল ক্যারলের কাছে যে পরিমাণ সুপার পাওয়ার রয়েছে সে যদি কখনো স্মৃতিশক্তি ফিরে পায় উল্টো ওদের জন্য বড় বিপদ হয়ে যাবে। তো এর জন্য সুপ্রিম ইন্টেলিজেন্ট ক্যারলকে বসে রাখার জন্য এই প্ল্যান প্রোগ্রাম করে রেখেছিল এবং ক্যারল এতদিন এটাই জেনে এসেছে যে স্কালরাই খারাপ এবং তারা উল্টো ইউনিভার্সে বিভিন্ন জায়গায় গিয়ে অকাম কুকাম করে বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ চালায়। কিন্তু তালস এখন সবার সামনে বলে আমরা কখনোই কাউকে আক্রমণ করিনি, আমরা খুব শান্তিপ্রিয় জাতি, কিন্তু ওই ক্রি জাতিরাই আমাদের প্ল্যানেট ধ্বংস করেছে এবং কবজা করে নিয়েছে। আর তারপর থেকে আমরা যাযাবরের মতো বিভিন্ন প্ল্যানেটে পালিয়ে পালিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর এটা জানার পরই ডক্টর মার্ভেল আমাদের জন্য একটা লাইট স্পিড ইঞ্জিন তৈরি করতে চেয়েছিলেন যাতে এই ইঞ্জিনের সাহায্যে আমরা ক্রিদের হাত থেকে অনেক অনেক দূরে পালিয়ে যেতে পারি। তো এই জন্য তালস ক্যারলকে রিকোয়েস্ট করে যে ডক্টর মার্ভেলের বাকি অসমাপ্ত কাজগুলো তুমি করে দাও আর এর জন্য ওই লাইট স্পিড ইঞ্জিনের যে মেন এনার্জি সোর্স সেটা খুঁজে বের করতে আমাদের সাহায্য করো। তো যাই হোক ক্যারলের যেহেতু সব মনে পড়ে গিয়েছে ক্যারল বুঝতে পারে কাহিনী কি। আর তারপর ক্যারল বলে ওই লাইট স্পিড ইঞ্জিনটা তো আমি ওখানেই ধ্বংস করে ফেলেছিলাম, ওটার শক্তি তো আমার ভেতরে এসেছে। কিন্তু তালস তাকে জানায় না তুমি জাস্ট ইঞ্জিনটি ধ্বংস করেছো, কিন্তু ওই ইঞ্জিনের যে এনার্জি সোর্সটা ছিল সেটা অবশ্যই কোনো না কোনো জায়গায় সুরক্ষিত অবস্থায় রাখা আছে, তুমি যদি ওই জায়গায় একবার খুঁজে বের করতে পারো তাহলে আমরা ওই সোর্সকে আবার পুনরুদ্ধার করতে পারবো। তো এরপরে আমরা দেখি ক্যারল, তালস, নিক ফিউরি আর মারিয়া র্যাম্বো 4 জন মিলে একটা স্পেসশিপ নিয়ে সোজা রওনা হয় স্পেসের উদ্দেশ্যে এবং মারিয়ার সাহায্যে তারা ওই স্পেসেই ডক্টর লওসন ডক্টর মার্ভেলের একটা ল্যাব উদ্ধার করে যেটা পুরো মনে করো যে অদৃশ্য অবস্থায় ছিল। তো ওরা যখন ল্যাবে প্রবেশ করেই দেখতে পায় যে আসলেই লাইট স্পিড ইঞ্জিনের মূল এনার্জি সোর্স এখানেই রয়েছে। আর এটা দেখে তো আমরা সবাই চিনতে পারছি কারণ এটা আমরা ক্যাপ্টেন আমেরিকা সিনেমাতে দেখেছিলাম, আরো বেশ কয়েকটা সিনেমাতে আমরা দেখেছি, মানে এটার নাম হচ্ছে টেসারেক্ট। আর ওরা যখন ওই টেসারেক্টটা পায় তখনই আমরা দেখি এখানে তালসের ফ্যামিলি এবং অনেক স্কালরাই ল্যাবে লুকিয়ে বসবাস করছিল এতদিন ধরে। আর মূলত ডক্টর মার্ভেল ওদের এখানে লুকিয়ে রেখেছিল যাতে ক্রিরা ওদের প্রজাতিকে ধ্বংস করতে না পারে। তো যাই হোক এখানে একটা হ্যাপি মোমেন্ট ছিল, সবাই
টেসরাক্ট পেয়ে গিয়েছে, স্কালরা একত্রিত হয়েছে, বাট তখনই সেখানে হাজির হয় হচ্ছে ইয়ন রোগ এবং তার পুরো স্টার ফোর্স বাহিনী। আর এখানে তাদের আসার উদ্দেশ্য হলো এই টেসরাক্টটা তারা নিয়ে যাবে এবং স্কালদের এই ইউনিভার্স থেকে পুরোপুরি ধ্বংস করে দেবে। তো ইয়ন রোগ আর তার বাহিনী যখন আক্রমণ করবে তখনই তাদেরকে আটকানোর জন্য সামনে অবস্থিত হয় আমাদের ক্যারল। কিন্তু আমরা কিন্তু ক্যারলের একটা লিমিটেশন জানি, ক্যারলের বডিতে কিন্তু একটা চিপ রয়েছে, আর ওই চিপ দিয়ে কিন্তু ক্যারলকে পুরো কন্ট্রোল করা যায়। তো এই চিপের পাওয়ারের সাহায্যে ক্যারলকে তারা পুরোপুরি বন্দী বানিয়ে ফেলে। আর তখন ওই বন্দী অবস্থাতেই ক্যারলের সাথে কথা হয় সুপ্রিম ইন্টেলিজেন্টের, এবং আমরা দেখতে পাই এখন ওই সুপ্রিম ইন্টেলিজেন্ট সে আগের মতোই ডক্টর মার্ভেল বা ডক্টর ওয়েন্ডি লৌসনের রূপে এসেছে। তো এখানে আমাদের ক্যারল ওই সুপ্রিম ইন্টেলিজেন্টকে জানায় সবচেয়ে ভালো হবে তোমরা এখান থেকে চলে যাও, নয়তো আমাদের এখান থেকে যেতে দাও, তা না হলে কিন্তু আমি আমার ক্ষমতার সাহায্যে তোমাদেরকে একেবারে মনে করো যে ল্যাটা ফ্যাটা করে দেবো। কিন্তু সুপ্রিম ইন্টেলিজেন্ট তখন জানায় তুমি এটা কিভাবে করবে, তোমার ক্ষমতা তো আমাদেরই দেওয়া। কিন্তু ক্যারল তখন জানায় আমার এই ক্ষমতা তোমাদের দেওয়া নয়, আমি এই ক্ষমতা পেয়েছি ওই লাইট স্পিড ইঞ্জিন থেকে, আর আমার এই ক্ষমতা তোমরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না। আর এই কথা বলে সে করে কি সুপ্রিম ইন্টেলিজেন্টের বিরুদ্ধে ফাইট করতে শুরু করে। এবং এখানে আমরা দেখতে পাই সুপ্রিম ইন্টেলিজেন্টের যে ক্ষমতা রয়েছে তার সামনেও ক্যারল অনেক অপ্রতিরোধ হয়ে ওঠে, আর নিজের ক্ষমতা বুঝতে পেরেই ক্যারল করে কি ওর বডিতে যে চিপটা রয়েছে সেই চিপটা খুলে ফেলে এবং বন্দী অবস্থায় থেকে মুক্ত হয়ে যায়। এবং তারপর আমরা ক্যারলের সবচেয়ে পাওয়ারফুল ফর্ম ক্যাপ্টেন মার্ভেল রূপে দেখতে পাই। মানে মাত্রই ক্যারল অ্যাজ এ সুপার হিরো ক্যাপ্টেন মার্ভেল হিসেবে আত্মপ্রকাশ করলো। আর এরপর শুরু হয়ে যায় ক্যাপ্টেন মার্ভেল ভার্সেস স্টার ফোর্স বাহিনীর লড়াই। তো এই লড়াইয়ের মাঝে ক্যাপ্টেন মার্ভেল তার বন্ধু মারি এবং নিক ফিউরিকে অর্ডার করে যে টেসরাক্ট নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা এখানে দেখতে পাই নিক ফিউরি ওই টেসরাক্টটা হাতে নিতে অনেক ভয় পাচ্ছিল, কারণ বুঝতে পারছে এটা অনেক বেশি পাওয়ার। কিন্তু তখন ওই ব্রোজ নামের যে বিড়ালটা রয়েছে এলিয়েন বিড়াল, সে তার ফর্ম চেঞ্জ করে ওই টেসরাক্টটা গিলে নেয়। তারপর ক্যাপ্টেন মার্ভেল আবারও নিক ফিউরিকে বলে তোমরা দ্রুত এই বিড়ালটিকে নিয়ে এখান থেকে চলে যাও। আর তারপর ক্যাপ্টেন মার্ভেল এমন একটা ভাব করে যে একটা বক্সে টেসরাক্টটা রয়েছে, মানে সবাইকে মূলা ঝুলিয়ে রাখে আর কি। আর তারপর ওই স্টার ফোর্স বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। তো যাই হোক, এখানে স্টার ফোর্সের যে বাহিনী ছিল তারা তো মনে করছে যে ক্যাপ্টেন মার্ভেলের হাতে ওই টেসরাক্টটা রয়েছে ওই বক্সের মধ্যে, তো সবাই তো ওই বক্সের পেছনে পড়ে রয়েছে। আর ওই সুযোগে অন্যদিকে মারিয়া আর ফিউরি সেটা নিয়ে সাবধানে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। কিন্তু ওই লড়াইয়ের মাঝে একটা সময় ওই বক্সটা নিচে পড়ে যায় এবং ইউনরোক দেখতে পায় বক্সটা পুরোপুরি খালি। তার মানে এখানে টেসরাক্ট নেই, তো হুদাই ক্যাপ্টেন মার্ভেলের সাথে লড়াই করে কোনো লাভ নেই। আর তখন ইউনরোক করে কি একটা স্পেসশিপ নিয়ে মারিয়া এবং নিক ফিউরির উদ্দেশ্যে রওনা হওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের ক্যাপ্টেন মার্ভেল ওই এয়ারক্রাফটটি নষ্ট করে দেয়। তো এর ফলে যেটা হয় ওরা সোজা এসে পৃথিবীতে ক্র্যাশ ল্যান্ড করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির ফার্স্ট পার্টের যে ভিলেন ছিল রোনান, সে তার একটা বিশাল সেনাবাহিনী নিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে হাজির হয়েছে পৃথিবীকে ধ্বংস করার জন্য। কারণ ইয়ন রোগ রোনানকে জানিয়ে দিয়েছিল যে বেঁচে থাকা বাকি সব স্কালরা প্ল্যানেট C-53 পৃথিবীতে রয়েছে। তো যাই হোক, রোনান তখন পুরো পৃথিবীকে ধ্বংস করার জন্য তার এয়ারক্রাফট থেকে অনেক মিসাইল ছড়ে যাতে পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যায়। বাট বুঝতে হবে এখানে আমাদের ক্যাপ্টেন মার্ভেল ফুল ফর্মে ছিল ভাই, পুরো জিনসিং ফর্মে, এবং সে তার পুরো ক্ষমতা ইউজ করে নিমিশেই সবগুলো মিসাইল ধ্বংস করে দেয় এবং সোজা হাজির হয় রোনানের সামনে। তো রোনান তখন ক্যাপ্টেন মার্ভেলের ক্ষমতা দেখেই ডাইরেক্ট মনে করো প্যান্ট ভরে পেশাব করে দেয়, বাট এই সিনেমাতে এটা দেখানো হয়নি, এবং সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। মানে অনেকটা ফানি ব্যাপারে ছিল। আর এরপর আমরা দেখি ক্যাপ্টেন মার্ভেল সোজা এসে হাজির হয় পৃথিবীতে। আর এখানে একটা কথা বলি, আমি দুই একবার ভুলে যদি ক্যাপ্টেন আমেরিকা বলে থাকি তার জন্য অবশ্যই ক্ষমা করবে, ভুল হতেই পারে ক্যাপ্টেন মার্ভেল ক্যাপ্টেন আমেরিকা। তো যাই হোক, আমরা দেখি ক্যাপ্টেন মার্ভেল এসেছে হচ্ছে ইয়ন রোগের কাছে, এবং ইচ্ছা করলে আমাদের ক্যাপ্টেন মার্ভেল ওকে মেরে ফেলতে পারতো, আলু ভর্তা বানাতে পারতো, কিন্তু ওকে একটা লাস্ট সুযোগ দেয় যে তোকে আমি এজন্য জান ভিক্ষা দিলাম যাতে তুই তোর প্ল্যানেট হালাতে গিয়ে তোদের সুপ্রিম ইন্টেলিজেন্টকে বলতে পারিস যে আমি খুব তাড়াতাড়ি সেখানে আসছি তোদের সুপ্রিম ইন্টেলিজেন্ট এবং তোদের এই ত্রাসের রাজত্ব শেষ করতে। আর এখান থেকে সিন শিফট হয়ে আমরা দেখতে পাই ক্যাপ্টেন মার্ভেল নিক ফিউরিকে জানায় টেসরাক্ট আপাতত পৃথিবীতেই থাক, আর আমি রওনা হলাম স্কালদের জন্য একটা নতুন বেস্ট প্ল্যানেট খোঁজার উদ্দেশ্যে। তবে পৃথিবী থেকে যাওয়ার আগে ক্যাপ্টেন মার্ভেল করে কি নিক ফিউরিকে তার ওই পেজারটি আপডেট করে গিফট করে এবং বলে এটা এত শক্তিশালী একটা পেজার হয়েছে যে আমি ইউনিভার্সের যে প্ল্যানেটেই থাকি না কেন তুমি এটার সাহায্যে যে কোনো সময় আমার সাথে সহজেই কন্ট্যাক্ট করতে পারবে, তবে এটা শুধুমাত্র তুমি পৃথিবীর সবচেয়ে জরুরি অবস্থাতেই করবে। তো তোমরা কি বুঝতে পেরেছো? এই পেজারের ইউজ কিন্তু আমরা অলরেডি দেখেছি, কিন্তু সেটার উত্তর পাইনি, মানে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারে। আমরা অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম যে থানোসের চুটকির ফলে পুরো পৃথিবীর সবাই যখন ধূলিসাৎ হয়ে যাচ্ছিল এবং আমাদের নিক ফিউরিও যখন ধূলিসাৎ হয়ে যাচ্ছিল, তখনই সেই পেজার একটা পেজ করে দেয় এবং ক্যাপ্টেন মার্ভেলকে একটা জরুরি অবস্থার সংকেত পাঠিয়ে দিয়েছিল যাতে ক্যাপ্টেন আমেরিকা তাদেরকে উদ্ধার করার জন্য এই পৃথিবীতে আসে। সকল ঝামেলা টামেলা শেষে আমরা দেখতে পাই ক্যাপ্টেন মার্ভেল স্কালদের নতুন প্ল্যানেট খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এদিকে নিক ফিউরি সিদ্ধান্ত নেয় সে একটা সুপার হিরো টিম বানাবে যাতে ভবিষ্যতে পৃথিবীর বাইরে থেকে যদি কোনো বিপদ আপদ আসে সে ওই সুপার হিরোদের সাহায্যে ওই বিপদ থেকে পৃথিবীকে নিরাপদ রাখতে পারবে। আর এখান থেকে শুরু হয় অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভ প্রোগ্রামস। তো যাই হোক, এরপর মিড ক্রেডিট সিনে আমরা দেখতে পাই ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক উইডো, জেমস রোডি এবং ব্রুস ব্যানার নিক ফিউরির ব্যবহার করে এই পেজারটি নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, যেটার মধ্যে কি টেকনোলজি হয়েছে, এটা দিয়ে কি সিগন্যাল দেওয়া হয়েছে, প্রযুক্তি এত উন্নত হয়ে গিয়েছে নিক ফিউরি এখনো কেন এই পেজারটি ইউজ করতো। কিন্তু তখন ওদের সামনে অবস্থিত হয় ক্যাপ্টেন মার্ভেল এবং জানতে চায় নিক ফিউরি কোথায় রয়েছে। আর এরপর পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই ব্রোজ নামে যে বিড়ালটা ছিল যেটা আর কি ওই টেসরাক্টটা গিলে ফেলেছিল, সে করেছে কি নিক
ফিউরির অফিসের টেবিলে আসে এবং ওই ট্রেসারে একটা উগরে ফেলে দেয়, আর এখানে এই সিনেমাটি পুরোপুরি শেষ হয়ে যায়। তো যাই হোক, একটা কথা বলতেই হচ্ছে যে এরকম একটা পরিকল্পিত এবং এত সাজানো গোছানো একটা সিনেমাটিক সিরিজ পৃথিবীর সিনেমার ইতিহাসে আর কখনোই আসবে না। সিরিয়াসলি ভাই, এমসিইউর যে এই সিনেমা সিরিজটা হয়েছে এত বেশি পরিকল্পিত, এত বেশি মনে করে যে গোছানো, এরকম আর কখনোই পসিবল হবে না, মনে হয় না। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। হয়তো তোমরা সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।